ইন্টিগ্রেশন ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ইন্টিগ্রেশন হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা ছোট্ট একটু ডাইমেনশন ধরে এটাকে এক্সপান্ড করে ফুল ডাইমেনশনে যাব। কথা বুঝছো? যেমন ধরো যে আমি এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে টোটাল ডিস্টেন্সটা ধরে নাও এক্স। কত? এক্স। তো আমি হিসাব করার সময় এই এ বি এর মাঝখানে ছোট্ট একটু জায়গা ধরে নিব, ছোট্ট একটু জায়গা। যদিও তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাট এটা এতই ছোটো যে দেখা যাবে না, মানে খুবই ছোট জায়গা, ডিএক্স, যেটাকে বলা হয় ডিএক্স। ডিএক্স বোঝাবে যে এক্সের অনেক ছোট অংশ, অনেক ছোট অংশ, টাইনি পার্ট এক্সের। এখন এই ডিএক্সটাকে আমি যদি ধরো এখানে যখন ছিলাম তখন এক্স ইকুয়াল টু 0 বলা যায় না? আমি যখন স্টার্ট করছি তখন এক্স ইকুয়াল টু কত ছিল? 0 না? মানে আমি কোনো ডিস্টেন্স কভার করি নাই। তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে আমি যখন এখানে চলে আসছি তখন কি এক্স ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু এক্স, এই রেঞ্জের মধ্যে আমি যখন ইন্টিগ্রেট করব তখন এই ডিএক্সটা মানে ছোটো ছোটো ডিএক্স যোগ করতে 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 কী হবে? ফুল এক্স হবে না? তখন আমরা এটাকে লিখবো এক্স, উপরে এক্স, নিচে 0, যেটাকে এক্স মাইনাস 0 ইকুয়াল টু এক্স লেখা যাবে। এবং এই ফর্ম্যাট হচ্ছে এই যেটা দেখো 2 নাম্বারটা। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো একটা ছোট্ট অংশকে জোড়া লাগাতে লাগাতে বড় কী হইতে পারে সেটা। ওকে? ছোট্ট একটা অংশকে জোড়া লাগাতে লাগাতে বড় কী হইতে পারে সেটা বোঝায়। ডান? এখন কে বলো আবার একটু বলতে? আমি কি? আচ্ছা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে ধরো যে তুমি আমার হাতের এতটুকু কেটে নিলা, এই যে এটুকু, ঠিক আছে? এরকম এইরকম ছোটো ছোটো টুকরোগুলো পুরো বডিকে। এখন এই তাহলে ধরলাম যে প্রত্যেকটা অংশ হচ্ছে ডি অফ জাহিদ স্যার, মানে জাহিদ স্যারের বডির টাইনি পার্ট। এখন এই কাটা অংশগুলো টুকরোগুলো যদি একটা একটা জোড়া লাগাও একদম 0 টু জাহিদ স্যার পর্যন্ত, তাহলে তুমি কী পাবা? আস্ত জাহিদ স্যারকে পাবা। সেটাই হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ, যে আমরা ছোট্ট একটা অংশে কল্পনা করব, ক্যালকুলেশন করব, ওটাকে জাস্ট ধরে এক্সপান্ড করে দিলেই ফুল ক্যালকুলেশন পেয়ে যাবে। কথা বুঝছো? কাইন্ড অফ ইউনিটারি মেথডের মতন। যে একটা বিল্ডিংয়ে আমি চিন্তা করলাম যে এতটুকু জায়গা বানাইতে কতটুকু ইট লাগছে, তাহলে পুরো বিল্ডিংটা বানাইতে কতটুকু ইট লাগছে, এরকম। ওকে? আরও আরও মানে রিয়েল ফিল পাবা, এখন পাবা। তার আগে 3টা জিনিস একটু বলে নিই, তোমরা মুখস্থ রাখবা যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স, সিটা এমনি কনস্ট্যান্ট দেওয়া আছে, হ্যাঁ। আর ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট ডিএক্স মানে হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু এক্স। কেন হয় এটার এক্সপ্লেনেশন পাইবা হায়ার ম্যাথে, চ্যাপ্টার 10.7 এক্সারসাইজে, মানে ফার্স্ট ইয়ারের লাস্টে গিয়ে পাবা। অনেক কলেজে সেকেন্ড ইয়ারে গিয়ে ইন্টিগ্রেশন করায়, তো সেকেন্ড ইয়ারে গিয়ে জানতে পারবা। সো ততদিন ওয়েট করার দরকার নেই। আপাতত জাস্ট সূত্র হিসেবে তুমি মনে রাখো যে এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেশন করলে এটা হবে, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এটা হবে, আর কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট ইন্টু এক্স হবে। ওকে? ফিজিক্সের জন্য এইটুকু নলেজ এনাফ। এখন দেখো তো, আমরা 9-10-এ জানতাম না যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবং এর প্রুফ তোমরা জানতা কি? জানতা প্রুফ? পারতা? আচ্ছা, হোয়াটএভার, পারতা অথবা পারতা না, কোনো সমস্যা নাই। পারলে ভালো, না পারলে আরও ভালো। এখন আমরা কিছু ডেফিনেশন একটু পরিচিত হই। একটা হচ্ছে ভি। ভি মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি, যেটাকে আমরা, তোমরা লেখো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি লেখো, রোজারি লেখো তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। এই ক্যালকুলেশনের ভাষাগুলো তোমাকে একটু বুঝতে হবে। ওকে? যদিও এটা আমরা ফিজিক্স চ্যাপ্টার 4 পড়তেছি, কিন্তু কন্টেন্টটা চ্যাপ্টার 4-এর না, কন্টেন্ট আরও আগে, হ্যাঁ, চ্যাপ্টার 2-এর কন্টেন্ট। তো ওটা যেহেতু আমরা পড়ি নাই, তাই এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ভালো করে বুঝো। ক্যালকুলাস বুঝলে তুমি ক্যালকুলাস ছাড়া ম্যাথ করতেই চাবা না, এটা এমন মজার একটা জিনিস। এবং তোমাদের বলছে আছে ক্লাসটা সেরা ক্লাস হবে, হ্যাঁ। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কী দরকার, বা এটার নর্মাল ভেলোসিটি ভালো ছিল, ইকুয়াল টু কী ছিল? এস বাই টি, তাই না? ভি ইকুয়াল টু এস বাই টি। একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে ধরো
ধরো তোমাদের প্রিয় খেলোয়াড়ের নাম বলো, ক্রিকেট খেলা এরকম আছে? সাকিব আল হাসান আছে, তো সাকিব আল হাসান বল করলো, সাকিব আল হাসান বল করলো, তো বলটা এখান থেকে শুরু করে কিপার পর্যন্ত গেল, হ্যাঁ? তো আমাকে স্পিড কীভাবে মেজার করতে হবে? এখান থেকে এইটুকু ডিস্টেন্স জানতে হবে, যেটা হচ্ছে 10 মিটার, এবং টাইমটা কাউন্ট করতে হবে। ধরলাম 2 সেকেন্ডে গেল, তাহলে ভেলোসিটি হবে 10/2, তার মানে 5 মিটার/সেকেন্ড। কিপার বল ধরার আগ পর্যন্ত কি বলের স্পিড বাইর করা যাবে? যাবে না তো, কারণ কতটুকু ডিস্টেন্স কাভার করে সেটা লাগবে, সেই ডিস্টেন্সটা আবার কী বলে টাইমার ধরা লাগবে, দেন ভাগ করে ভেলোসিটি বাইর করা লাগবে, তাই না? এখন তোমরা যারা গাড়িতে উঠছো বা বাইকে উঠছো, তোমরা কি দেখছো যে গাড়ির বা বাইকের মিটারে ইনস্ট্যান্টে কিন্তু স্পিড ওঠে, তাই না? নাকি একটা গাড়ি বাসা থেকে অফিসে যাওয়ার পর গিয়ে স্পিড ওঠে, বা বাসা থেকে তুমি শপিং মলে গেলা, তারপরে গাড়ির মিটারে দেখলা, তখন স্পিড আসে? নাকি একটু গেলেই স্পিড আসে? এবং আমার ইনস্ট্যান্ট স্পিডটা দরকার। কখনো কখনো এই স্পিড আমার কাজে লাগবে না, কখনো কখনো ইনস্ট্যান্ট স্পিডটা কাজে লাগবে, যে এখন আমার স্পিড কত, তাই না? আমি যে স্পিডে যাচ্ছি, গিয়ে কাউকে ধাক্কা দিব কিনা, কাউকে মেরে ফেলবো কিনা, বা ওই করে যাইতে পারবো কিনা বলো? এই মুহূর্তে আমি দৌড়াচ্ছি, আমার স্পিড লাগবে। তুমি ধরো অনেকে দেখবে যে অ্যাপেল ওয়াচ বা যে কোনো ওয়াচ ইউজ করলে দেখবে যে ও দৌড়াচ্ছে, সে স্পিডও দেখে, কিন্তু হিসাবে তো ও থামার আগে স্পিড দেখানোর কথা ছিল না, ছিল কি? ও কোথায় যাবে সেটা টোটাল কাউন্ট করব, তারপরে টোটাল টাইম কাউন্ট করব, দেন ভাগ করব, দেন গিয়ে স্পিড পাওয়ার কথা। বাট এত কিছু তো করা লাগে না। লাগে? কেন করা লাগে না? দেখো, এখন আমি যদি ইনস্ট্যান্ট স্পিড পাই, আমি এটা চালাকি করবো। দেখো, সাকিবের এই বলটাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ, এ থেকে বিতে যাচ্ছে। তো আমি খুব কাছাকাছি দুটো ডিস্টেন্স দেবো, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু দেখা যাবে না, অনেক কাছাকাছি নেবো দুটো ডিস্টেন্স। ধরো যে এই যাত্রাপথে দুটো জায়গা, একটা সি একটা ডি, এই টোটাল ডিস্টেন্সটা যদি আমি এস বলি, তাহলে সিডিকে বলবো ডেল্টা এস। কি বলবো? ডেল্টা এস মানে হচ্ছে ডিস্টেন্সের ডিফারেন্স। ডেল্টা এস কতটুকু খেয়াল করো, ডেল্টা এস এতটুকু। ধরো এখান থেকে এইটুকু, এটাকে কি আমি S2 বলতে পারি? আর এখান থেকে এইটুকু, এটাকে আমি S1 বলতে পারি? আর ডেল্টা এস তখন কি হবে? এক্স্যাক্টলি, ডেল্টা এস মানে কি S2 মাইনাস S1, মানে এইটুকু, তাই না? এখন যদি আমি হিসাব করতে পারি যে এখান থেকে এখানে যাইতে কত টাইম লাগছে, এটা আরেকটু কনভেনিয়েন্ট না? কখন সাকিবের বল কেউ ধরবে, কখন আমি টাইম বাইর করবো, তার থেকে এটা সহজ না? যে ছাড়ার সাথে সাথে আমি দুটো মার্কার দিয়ে মার্ক করে রাখলাম, ওইটুকু জায়গা পার হইতে কতটুকু সময় লাগে বের করে ফেললাম। পরে আমি কি করলাম, এই ডেল্টা এসটাকে ধরলাম যে এইটুকু পার হইতে ডেল্টা টি টাইম লাগবে, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কী হবে? ডেল্টা এস বাই ডেল্টা টি। ওকে, ঠিক আছে? মানে ছোট্ট একটু ডিস্টেন্স ডিভাইডেড বাই ছোট্ট একটু টাইম। এখন আসো, তুমি টাইমটাকে যদি আরও ছোট করে নিয়ে আসতে পারো, টাইমটাকে কোথায় নিয়ে যাবা? ডেল্টা টি টেন্স টু 0-র কাছে নিয়ে যাবা, টি এর ভ্যালু অনেক ছোট নিয়ে যাবা, তাহলে কি আমি আরও ইনস্ট্যান্ট স্পিড পাবো না? তাই না? জাস্ট স্টার্ট করবে আর স্পিড পাবো, তাই না? যে কোনো মোমেন্টে পাবো। তখন আমরা বলি যে ভি ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এস বাই ডেল টি, অ্যান্ড এই পুরোটাকে ক্যালকুলাসের ভাষায় বলে ডিএস বাই ডিটি। ওকে, the rate of change of distance, the rate of change of distance when t is very 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 small, যখন t এর মান অনেক কম। t এর মান যত কম নিবা তত অ্যাকুরেট ভ্যালু পাবা, t এর মান যত বেশি নিবা তত আনঅ্যাকুরেট ভ্যালু পাবা, তাই না? ধরো ঢাকা টু চিটাগাং আমি গেলাম, তো ঢাকা টু চিটাগাং যাইতে আমি বিভিন্ন সময় থামছি, জ্যামের মধ্যে দাঁড়াইছিলাম, রাস্তা দ্বারা চা খাইছি, বাস থামছে, অনেক কিছু হয়েছে, বা কখনো কখনো রাস্তা খালি ছিল, বাস ইচ্ছা মতো জোরে টান দিছে, কখনো খালি ছিল না, আস্তে আস্তে চলছে। তো তুমি যদি টোটাল ডিস্টেন্সকে টোটাল এত বড় টাইম দিয়ে ভাগ করো, ঢাকা টু চিটাগাং যেতে কত সময় লাগবে? না হলে 9 ঘন্টা লাগবে, বাসে যেতে 9 ঘন্টা লাগবে। 9 ঘন্টা দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি যে অ্যাকুরেট যে ভ্যালুটা পাবা, তুমি যদি মিলি সেকেন্ড দিয়ে ভাগ করো, তার চেয়ে ভালো অ্যাকুরেট ভ্যালু পাবা না? জাস্ট কোন সময় কত স্পিড ছিল সাথে সাথে পাওয়া যাবে। সেই জন্য বলা হয় যে ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, যেখানে টাইমটা কি অনেক অনেক ছোটো। এস কিন্তু ছোটো না হইতে পারে,
তোমরা আবার মনে করতে পারো স্যার টি যদি জিরোর কাছাকাছি হয় তাহলে এস কি জিরোর কাছাকাছি হবে কিনা? অ্যান্সার হচ্ছে নো। আলোর স্পিড কত মনে আছে? আলো সেকেন্ডে 3 লাখ মাইল যায়। তাহলে আলোর স্পিড তুমি যদি ন্যানো সেকেন্ডও নাও তাহলে আলো মোটামুটি ভালো দূর যাবে, কয়েক কিলোমিটার যাবে, তাই না? সো এটা নেসেসারি না যে টি এর মান জিরোর কাছাকাছি হইলে এস এর মানও জিরোর কাছাকাছি হবে, বেশি হইতে পারে, আবার জিরো হইতেও পারে, তাই না? একটা স্লথ হেঁটে যাচ্ছে, তার জন্য টি এর মান জিরো হলে এস এর মান জিরো হইতেই পারে, কিন্তু আলোর ক্ষেত্রে টি এর মান জিরোর কাছাকাছি হলে এস এর মান জিরো নাও হইতে পারে। বুঝতে পারছি? তো ভি ইকুয়াল টু হচ্ছে, আমরা এতদিন কি জানছি? এতদিন জানছি হচ্ছে ভি ইকুয়াল টু এস বাই টি, বাট এখন থেকে আমরা বলবো ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। ওকে, আসো এইবার আসো ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে দেখো তো আমি একইভাবে বলতে পারি না লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি, তাই না? টি যখন অনেক ছোট হবে ভি কে টি দিয়ে ভাগ করলে কি হবে? এক্সিলারেশন হবে না? ছোটবেলা আমরা কি পড়ছি? এর ভ্যালু কত? এটা পড়ছি? তাহলে ভি মাইনাস ইউ এটাকে তো আমরা ডিফারেন্স বলতেছি, ডিফারেন্স অফ ভেলোসিটি বলতেছি, আর ডিটি দিয়ে অনেক ছোটো ভ্যালু বলতেছি, তাহলে এটাকে আমরা এখন এক কথা কি লিখবো? ডিভি বাই ডিটি। সো আপাতত এই লিমিটের কনসেপ্টটা ভুলে যাও, মনে রাখো যে ভি ইকুয়াল টু ডি এস বাই ডিটি আর এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটুকু মনে রাখলে এনাফ, যেখানে টি ইজ পার্টিকুলারলি ভেরি ভেরি স্মল, টি অনেক অনেক ছোট। ওকে, এবার দেখো ক্যালকুলাসে কি সুন্দর করে এই কোশ্চেনটা নিয়ে আসা যায়। স্যার বুঝে দিবে দুইটা, কারো কোনো কোশ্চেন থাকলে কইরো, কিন্তু কোশ্চেন না করলে কিন্তু শিখতে পারবে না। ডান 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 ডান। ওকে, এবার আসো আমি এই প্রুফটা করব। দেখো আমরা কি জানি, একটু আগে আমরা কি জানলাম? আমরা জানি এগুলো কিন্তু এখন প্রুফ আসে, বুয়েট ভর্তি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা জানি এ ইকুয়াল টু ডিভি বাই কি ডিটি। হ্যাঁ, ক্যালকুলাস দিয়ে করব। তো এখান থেকে কি আমি বলতে পারি যে ডিভি ইকুয়াল টু এ ডিটি, তাই না? ডিভি বলতে কি বোঝাচ্ছে? ভেলোসিটি ডিফারেন্স। ডিটি দিয়ে কি বোঝাচ্ছে? টাইমের ডিফারেন্স। ওকে, এখন আসো তো আমি বোথ সাইডকে ইন্টিগ্রেট করব। আচ্ছা, এটা কি ছোট অবস্থায় আছে না বড় অবস্থায় আছে? ছোট, যেখানে ডি আছে মানে ছোট অবস্থায় আছে। এটাকে এখন আমি ফুল টাইমে এক্সপান্ড করব। তাহলে এই পাশে হবে ডিভি, এই পাশে হবে এ ডিটি, এই হচ্ছে সামেশন বা ইন্টিগ্রেশন সাইন। ওকে, এখন দেখো তো তোমার ক্যালকুলেশনের শুরুতে ভি এর ভ্যালু কত ছিল নাবিলা? তুমি যে একটা জিনিসকে অবজার্ভ করতেছো, শুরুতে ভেলোসিটি কত ছিল? জিরো। তাহলে জিরোকে লোয়ার লিমিটে বসাও। আর একদম শেষে কত ছিল? ভি। মায়ের খাবা, হাবি যাবি কথা কইলে। ভেলোসিটি লাস্টে কত ছিল? 0 টু ভি, তাই না? এখানে দেখো ডি কার সাথে? টি এর সাথে, তাহলে লিমিটটা কিন্তু টি এর হবে। এখানে ডি কার সাথে? বি এর সাথে, তো লিমিটটা কার হয়েছে? বি এর। মানে লিমিটটা হয়েছে কার? বি এর। মানে চেঞ্জ হচ্ছে টি, এ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এখন তোমার কাউন্টিং এর শুরুতে টি এর ভ্যালু কত ছিল? 0। আর কাউন্টিং এর শেষে তোমার টি এর ভ্যালু কত ছিল? টি। ওকে, এবার দেখো তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এই সি এর কথা ভুলে যাও। ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি এক্স হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি কত হবে? ভি, তার আপার লিমিট হচ্ছে ভি আর লোয়ার লিমিট হচ্ছে 0। এখানে এ বাইরে থাকলো। সিমিলারলি ডিটিকে কি করলে কি হবে? সি কই? বললাম সিকে বাদ দাও আগে, সি দরকার নেই তোমার। এটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল আর ওটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালে কোনো সি আসে না কখনো, ঠিক আছে? তো এটা হবে টি 0। এটা বুঝছে কিনা আমাকে বলো, ফারিস্তা আলভিনা বুঝছে কিনা? ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত? এক্স। ইন্টিগ্রেশন অফ ডি শেখ হাসিনা কত? শেখ হাসিনা। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ভি কি হবে? ভি। ইন্টিগ্রেশন অফ ডি টি কি হবে? টি। এবার থাকলো এখন নিয়ম হচ্ছে তুমি বসাবো হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট।
মানে একবার আমি শেষ করে পরে বলো। একবার বি এর জায়গায় এটা বসাবা মাইনাস দিয়ে বি এর জায়গায় এটা বসাবা। এখানে হচ্ছে একবার টি এর জায়গায় এটা বসাবা মাইনাস দিয়ে এটা বসাবা। বলো এবার বলো। ও এই ভালো কথা, আমাদের কাউন্টিংয়ের শুরুতে কি ভি জিরো ছিল? ধরে মাইল লাগাবো, কাউন্টিংয়ের শুরুতে আমাদের ভি ইউ ছিল, তাই না? আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, ইউ জিরো হলে আলাদা কথা, বাট ইউ তো জিরো নাও হতে পারে। তাহলে আমরা এখানে লিখবো ভি মাইনাস ইউ, কিন্তু টাইম তো জিরো ছিল, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পাচ্ছি কিনা দেখো, তো কি চমৎকারভাবে ক্যালকুলাস দিয়ে প্রুফ করে ফেলা যাবে। হ্যাঁ, তুমি যখন থেকে দেখতেছো তখন তো টাইম জিরোই। তুমি দেখতেছো একটা লোক দৌড়াইতেছে, বাট তুমি তো জিরো থেকেই দেখতেছো, ও হয়তো আর আগে থেকে দৌড়াইতেছে। বলো এ কনস্ট্যান্ট, হ্যাঁ আমরা ইউনিফর্ম এক্সিলারেশন ধরে নিয়েছি। তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করে ফেললাম। ওকে, এরপরের যে ইকুয়েশনটা আস্তে আস্তে তোমরা আরও বুঝবা, যেহেতু ফার্স্ট টাইম একটু গোলমেলা লাগতে পারে। সেকেন্ড ইকুয়েশন আমরা প্রুফ করবো হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝে দিব। ওকে ডান। দেখো নর্মালি এটা প্রুফ করার জন্য আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আগে প্রুফ করে নিব। ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি আগে প্রুফ করে নিলাম। কীভাবে করবো? আগের মতো করে করবো, করলাম। এরপরে আমরা কি জানি? আমরা জানি না যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, জানি। ভি এর ভ্যালুটা বসাই দাও। টি দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দেখো শেষ। আগে আগেরটুক করবা, দেন এইটুক শুধু নতুন অ্যাড হবে। ভি এর ভ্যালুটা বসাই দিলাম অ্যান্ড দেন করে ফেললাম। ঠিক আছে, কাটলো তো, টু টু কেটে দিয়ে ইউটি হইলো, আর এখানে হাফ থাকবে না, 1/2 হাফ ইট ইজ। ফারিস্তা সে কলেজ যাও নি? কলেজ যাও না আজকে কেন? অ্যাডমিশন হওনি? ওকে, এরপরে যে প্রুফটা সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটা এই প্রুফের জন্য আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লাগবে কিনা জানি না। সবার আগে আমরা লিখবো এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ঠিক আছে তো না? ডিভি বাই ডিটিকে আমি একটু কারিশমা করে এভাবে লিখবো, বলো তো লেখা যাবে কিনা? যাবে তাই না? আচ্ছা, আমি কি তোমাদেরকে এস দিয়ে শিখাইছিলাম না এক্স দিয়ে শিখাইছিলাম? ডিসপ্লেসটা কি এস দিয়েছিলাম না এক্স? এস, আচ্ছা অসুবিধা নেই, এক্স থাকলে অসুবিধা নেই। আচ্ছা এসই দিই, যদি এক্স থাকলে অসুবিধা নেই, লিখতে পারি তো? পারি তো? এখন দেখো তো
ডিভি বাই ডিএস থাকলো, বাট এটাকে কি বলা যায়? কারেক্ট, এটাকে বলা যায় ভেলোসিটি। তাহলে এখন আমি কি পাচ্ছি? ভি ডিভি ইকুয়াল টু এডিএস পাচ্ছি কিনা? পাচ্ছি তো, তাই না? তাহলে এখন এটাকে আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করবো কোথা থেকে? এটা করব 0 টু এস, আর এটা করব হচ্ছে ইউ টু ভি, ঠিক আছে না? ইনিশিয়াল ভেলোসিটি টু ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট টু ফাইনাল ডিসপ্লেসমেন্ট। এখন আসো তো, ভি এর পাওয়ার কত স্যার? 1 না? তাহলে ভি টু দি পাওয়ার 1, এটাকে এই ফর্মুলায় ফেলো তো, কত হয় না বিলা দেখো তো। ভি এর পাওয়ার যদি 1 ধরো, তার মানে এটা হয় না? আপার লিমিট কত? ভি, লোয়ার লিমিট কত? ইউ। আর ডিএস কে করলে কত হয়? সেকেন্ড ফর্মুলা, ডিএস কে করলে কত হবে? এস। ওকে, এবার আসো, আপার লিমিট বসাও, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাও, আর এখানে হচ্ছে সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দেখো তো হইলো কিনা, শেষ। ক্যালকুলাস ইউজ করে আমি ইকুয়েশন অফ মোশনগুলোকে প্রুফ করে ফেললাম। এই যে লিমিট বসাও, একবার ভি এর জায়গায় ভি বসাও, একবার ভি এর জায়গায় ইউ বসাও, মাঝখানে মাইনাস। ওকে, বলো আমাকে বলো, কি কি? 1 তো এমনি দিছি, ভি এর বড় 1 ধরো, তাহলে ওই ফর্মুলা হবে। পাওয়ার 1 বাড়বে, নিচে 1 আসবে, যোগ হবে, তাই না? বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? মানে আমি যদি জাস্ট ইন্টিগ্রেশন অফ ভি কিউব ডিভি করতাম, তাহলে উপরে আসতো ভি টু দি পাওয়ার 4, নিচে আসতো 4, উপরে 1 বাড়বে, নিচে 1 বাড়বে। এখানে 1 ছিল, তাহলে 1 বেড়ে 2, আর নিচে 2। ওকে, এটা এখানে লিমিট বসানো হয়েছে, হ্যাঁ। একবার আপার লিমিট বসাবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবা। মাইনাস হচ্ছে নর্মালি ডিফারেন্সটা বোঝাচ্ছে, যদি তুমি প্রথমে এতটুকু গেছো, তারপরে এতটুকু গেছো, তাহলে মাঝখানে কতটুকু গেছো সেটা। ওকে, ঠিক আছে। এবার আসো, এর আগের দিন আমরা কি পড়ছিলাম নাবিলা? এর আগের দিন কি পড়ছিলাম? শুধু লিফট পড়ছিলাম, অ্যাঙ্গুলার মোশন পড়ছিলাম। আসো অ্যাঙ্গুলার ভেলোসিটিগুলো আরেকবার দেখি, নতুন করে লেখো। আগের দিন ক্লাস নিয়ে আমার কাছে মনে হলো যে তোমার যেহেতু লিনিয়ারটা ক্লিয়ার না, এজন্য তো অ্যাঙ্গুলার ক্লিয়ার না, এখন এজন্য লিনিয়ার ক্লিয়ার করে নিলাম। তাহলে ইকুয়েশন অফ মোশন অ্যাঙ্গুলার বা কৌণিক গতি সমীকরণ দেখবো আমরা। ওকে, ধরো একটা অবজেক্ট সার্কুলার মোশনে আছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এদিক বরাবর, তার ভেলোসিটি হচ্ছে ভি। তো প্রথমে চিন্তা করো, অবজেক্টটা এ থেকে বিতে আসলো, কোথায় কোথায় আসলো? এ থেকে বি। তাহলে এ থেকে বি যেটা, সেটাকে যদি আমরা এস বলি, হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল কতটুকু পার করে আসলো? ধরা যাক থিটা, থিটা, তাই না?
তাহলে যখন তোমাকে আমি বলি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা সামথিং লাইক দ্যাট, এসটা কি? লিনিয়ার ডিস্টেন্স। এসটা হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স, রৈখিক দূরত্ব। মানে আমি এখান থেকে হেঁটে এখানে আসলাম, এটাই হচ্ছে এস। বাট থিটা বলতে আমরা বুঝবো অ্যাঙ্গুলার ডিস্টেন্স, যে আমি এরকম ছিলাম, এখন আমি এরকম, বলো তো কতটুকু ঘুরছি? 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি বুঝবো। সো আমরা দুইটা জিনিস, একটা একটু আগে বললাম লিনিয়ার, এখন পড়তেছি কি? অ্যাঙ্গুলার। তাহলে লিনিয়ারে যেটা ছিল এস, অ্যাঙ্গুলারে সেটা কি? থিটা। এবার আসলে দেখবো এস আর থিটা আমাদের সম্পর্ক কি। ছোটবেলা আমরা পড়ছি না এস ইকুয়াল টু আর থিটা? তাহলে আমরা কি বলতে পারি? থিটা ইকুয়াল টু এস বাই আর। লিখে নাও, এটা হচ্ছে একটা সূত্র, বা এটাও লিখতে পারো, যেটা মনে থাকে তোমাদের। কিন্তু দুইটা দুই জিনিস। এস হচ্ছে আমি কতটুকু ঘেটে গেলাম, আরে থিটা হলে আমি কতটুকু ঘুরলাম। হইতে পারে একটা অবজেক্ট ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে, হইতে পারে না? ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে, হইতে পারে না? পৃথিবী ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো মিলাই দিবা, যে লিনিয়ারে তার নাম কি আর অ্যাঙ্গুলারে তার নাম কি, তাহলে তুমি রিলেট করতে সুবিধা হবে তোমার। ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, বুঝে দিব, বুঝে দিব, দিলাম। সমস্যা আনিশা? আনিশার জন্য এই ক্লাসটা রিপিট করতেছে আবার। বাকিদের মনে হচ্ছিল একটু ঝামেলা হয়েছে আগের দিন, তাই না? এরপরে আসো, লিনিয়ারে আমরা বলছিলাম ভি, ভিতে কি ছিল? লিনিয়ার ভেলোসিটি। এবং ভি এর ভ্যালু কি ছিল? ডিএস বাই ডিটি। আমরা এখন থেকে ডিএস বাই ডিটি বলবো, এস বাই টি বলবো না। যদি এক্সিলারেশন থাকে তাহলে ডিএস বাই ডিটি বলবো, এক্সিলারেশন না থাকলে আমরা এস বাই টি বলবো, সেটা নেক্সট ডিস। আমার কথা বুঝতেছো রোজারি? যেখানে এক্সিলারেশন আছে সেখানে ডিএস বাই ডিটি বলবো। তো এইটার অ্যাঙ্গুলার ফর্মেট হচ্ছে ওমেগা। নাম কি? লিখে নাও, ওমেগা। আচ্ছা, ভি যদি ডিএস বাই ডিটি হয় তাহলে তুমি বলো তো ওমেগা কি হবে? কারেক্ট, ডি থিটা বাই ডি টি। ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, যে কতটুকু ঘুরতেছে এবং কত সময় নিতেছে। ঠিক আছে, এবার আসো, এখন ওমেগা আর ভি এর মধ্যে আমরা একটা সম্পর্ক বাইর করবো। এটা বুঝছো তো? আচ্ছা গেল, এখানে আর কিছু বলার নাই। একটা জিনিস দেখো, ধরো এটা একটা চরকি, চরকিটা এখানে লাগানো আছে। সো এটাকে এরকম করে উপর দিয়ে ধাক্কা দিলে এটা এরকম ঘুরে, বুঝতে পারো না? একটা সিঁড়ি নিয়ে তুমি যে এরকম এরকম ঘুরে থাকো, জিনিসটা ঘুরবে না? এখন খেয়াল করো, আমার আর ভেক্টর কোন দিকে কাজ করতেছে? এদিকে। তার উপর আমি ভি অ্যাপ্লাই করছি, কিছু দিয়ে এরকম ধাক্কা দিচ্ছি, ফলে জিনিসটা এরকম ঘুরতেছে না? তাহলে সেই ঘোরাটাকে আমরা বলতেছি কি? ওমেগা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি দেখো, যে দেখো ভি ইকুয়াল টু আর ক্রস ওমেগা, বা আর ওমেগা সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, আর ওমেগা, তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা, এটা একটা সম্পর্ক। এটা আমি আরেকভাবে বের করে দিচ্ছি। খেয়াল করো, ক্রস প্রোডাক্ট, কারণ ডিরেকশন আলাদা। যে ওমেগা ডিরেকশন কোনটা দেখো, ওমেগা ডিরেকশন হচ্ছে এইরকম, এই এক্সিসের চারপাশে ঘুরবে না জিনিসটা। আর ভি এর ডিরেকশন হচ্ছে এই দিকে সবসময়। ভি এখন এই দিকে, একটু পরে যাবে কোথায়? একটু পরে চলে যাবে এই দিকে। পয়েন্ট চেঞ্জ হবে আর ভি এর ডিরেকশন চেঞ্জ হবে, কিন্তু ওমেগা কিন্তু একই জায়গায় ঘুরবে, এই জন্য। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, ধরো একটা অবজেক্ট এ থেকে ঘুরে আবার এতে আসলো, এ থেকে ঘুরে কি এতে আসলো, কেউ বলতে পারবা ভি এর ভ্যালু কত হবে? ভি জিরো হবে কেন? গাদা, এ থেকে ঘুরে এতে আসছে, কি হবে? 2 পাই, 2 পাই বাই টি। ভালো করে বলো।
এ থেকে ঘুরে আবার এতে আসছে, তার লিনিয়ার ভেলোসিটি কত? লিনিয়ার ভেলোসিটি মানে হচ্ছে সে কতটুকু হাঁটছে। চিন্তা করো, ও এখান থেকে হেঁটে 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 এখানে আসছে, তাহলে ও 2 পাই আর ডিস্টেন্স কাভার করছে না? তার টাইম লাগছে কত? ধরলাম টাইম লাগছে টি, তাহলে লিনিয়ার ভেলোসিটি 2 পাই আর/টি। এবার আসো, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? অ্যাঙ্গুলার ভেলোসিটি একই সময় লাগছে, তাই না? কিন্তু সে অ্যাঙ্গেলের দিক থেকে কত অ্যাঙ্গেল ঘুরছে? 2 পাই ঘুরে নাই, তাই না? অ্যাঙ্গেলটা কত? এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসো, 2 পাই না? এখন তুমি দেখো তো, আমরা যদি একটা কাটাতে ভাগ করে দিই, ভাগ করে দিলে টি আর টি, পাই আর টু কেটে যায় না? তাহলে v/ω=r হয় না? তাহলে v আবার দেখো ওমেগা আর আসতেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, রৈখিক বেগ ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ। ওকে, বুঝতে পারলাম? তাহলে প্রথমে বললাম ডিসপ্লেসমেন্ট, এরপর বললাম ভেলোসিটি, এরপর কি বলবো? অ্যাক্সিলারেশন, তাই না? একটু সাইডে লেখো তো, এখানে লেখো LM ফর লিনিয়ার মোশন, এখানে লেখো AM ফর অ্যাঙ্গুলার মোশন, এখানে লেখো কন্টেন্ট, এখানে 1 নম্বর কন্টেন্ট লেখো ডিসপ্লেসমেন্ট, রোজারি লেখো সরণ, ডিসপ্লেসমেন্ট। এখানে আমরা এটাকে বলতেছি এস, এটাকে বলতেছি থিটা। এখানে লেখো রিলেশন, এস ইকুয়াল টু আর থিটা। 2 নাম্বার লেখো ভেলোসিটি, রোজারি লেখো বেগ, এটাকে বলতেছি ভি, এটাকে বলতেছি ওমেগা, এখানে বলতেছি ভি ইকুয়াল টু আর ওমেগা। ওকে, গেস করতে পারতেছো যে এ কি আসবে? এবার হচ্ছে এক্সিলারেশন, লেখো ত্বরণ, এটাকে বলে এ, এটাকে বলে অ্যালফা। তাহলে গেস করতে পারতেছো এ ইকুয়াল টু আর আলফা আসতে যাচ্ছে। সবগুলোর সাথে একটা করে আর আসতেছে না? দেখো আমরা আর আসে কিনা। এবার আসো, নর্মালি এ ইকুয়াল টু কত? dv/dt, হ্যাঁ? আর অ্যালফা ইকুয়াল টু কত? dω/dt। ওকে, সো আমরা d/dt কে রেখে দিই। দেখো তো, ওমেগার জায়গাতে আমি v/r লিখতে পারি? পারি, কারণ আমার যদি v ইকুয়াল টু ওমেগা আর হয়, তাহলে ওমেগার ভ্যালু কত? v/r। তাহলে এখন তাহলে আমি পাচ্ছি dv/dt আর ইন্টু 1/r লিখতে পারি। এখন dv/dt কি স্যার? এই যে এ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? a ইন্টু 1/r ইকুয়াল টু অ্যালফা। তাহলে a ইকুয়াল টু কত? আর অ্যালফা। তাহলে চমৎকার একটা কানেকশন আছে না? তোমাদের ব্যাপার হচ্ছে ভয়ের কোনো কারণ নেই, এগুলো কিচ্ছু তোমাদের পরীক্ষায় আসবে না, শুধু লাগবে ওই 3টা জিনিস। আমি শুধু তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য বের করে দিলাম, নাহলে তোমরা বলবো স্যার কেমনে আইলো, কোত্থেকে আইলো বলেন। ওকে, সো দেখো, তুমি যদি লিনিয়ারটা জানো, তার সাথে আর গুণ করে দিলে অ্যাঙ্গুলারটা হয়ে যাচ্ছে, তাই না? তুমি লিনিয়ারটা জানলে অ্যাঙ্গুলারটার সাথে আর গুণ করে দিলে এটা হয়ে যাচ্ছে। বুঝতে দেবো স্যার এটা? ওকে স্যার, মুছে দিই। সিমিলারলি তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে মোমেন্টাম। রোজারি লেখো ভরবেগ। লিনিয়ার মোমেন্টামকে কি বলে স্যার? পি দিয়ে রিপ্রেজেন্ট করে না? আর এটাকে কি এল দিয়ে রিপ্রেজেন্ট করে না? এখানে হচ্ছে
হ্যাঁ এল দিয়ে রিপ্রেজেন্ট করে না, এল দিয়ে কেন, কিন্তু এখানে এল ইকুয়াল টু কি এ আর হবে, পি আর হবে, এল ইকুয়াল টু আর পি হবে, এটা আবার একটু উল্টা হবে, ঠিক বলছি? আচ্ছা করে দেখি আমরা। ওকে আপাতত তুমি এটা আমরা বের করবো, অসুবিধা নেই, এটা এখন একটু হুট করে না বলি, আমরা আগে ইনার্শিয়ার কনসেপ্টটা বলে নিই, তারপর এখানে আসে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওটা হ্যাঁ এল ইকুয়াল টু আর পি, হ্যাঁ ঠিক আছে আসবে। এবার তোমরা লেখো মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা চ্যাপ্টার 4 ঢুকে গেলাম, আবার চ্যাপ্টার 4-এ আবার ঢুকে গেলাম, এতক্ষণ চ্যাপ্টার 2-তে ছিলাম। এখন ক্লিয়ার হয়েছে না, অ্যাঙ্গুলার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না, ভেলোসিটি কি, ডিসপ্লেসমেন্ট কি, অ্যাক্সেলারেশন কি, ক্লিয়ার হয়েছে না? ওকে এবার মোমেন্ট অফ ইনার্শিয়াতে আসো। দেখো ইনার্শিয়া যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করো। আমরা জানি যে ইনার্শিয়া বা বাংলা যেটাকে বলা হয় জড়তা, আর এটাকে লেখো জড়তার ভ্রামক। ভ্রামক। দেখো নিউটনের ফার্স্ট ল নিউটন কি বলছে, কোনো একটা অবজেক্টের উপরে তুমি যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো, তাহলে যে ঘুমায় আছে সে ঘুমাই থাকবে, আর যে দৌড়াইতেছে সে দৌড়াইতে থাকবে, তাই না? তাহলে এই যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় সারা জীবন থাকতে চায়, এটাকে কি বলে? ইনার্শিয়া বলে না, জড়তা বলে না? কোনো একটা বস্তু অবজেক্ট তোমরা যেভাবে আসো সেভাবেই সারা জীবন থাকতে চায়, এই চাওয়াটাকে কি বলে? ইনার্শিয়া বলে। এখন আমাকে একটা কথা বলো তো, ইনার্শিয়ার কারণেই কি আমার ফোর্স অ্যাপ্লাই করা লাগে না? তুমি যদি ইনার্শিয়া চেঞ্জ করতে চাও তাহলে কি লাগবে? ফোর্স লাগবে, বল লাগবে, তাই না? বল ছাড়া তুমি ইনার্শিয়া চেঞ্জ করতে পারবা? নিউটন কি বলছে? তুমি যদি চাও যে একজন দৌড়াচ্ছে ওরা থামাই দিতে চাও, তাহলে অবশ্যই তার টেনে ধরতে হবে, অথবা এখন দাঁড়ায় আছে ওকে দৌড়াই দিতে যদি চাও ধাক্কা দিতে হবে, তাই না? তো যখন কোনো একটা অবজেক্ট ঘোরে, ঘোরার ক্ষেত্রেও ইনার্শিয়ার ব্যাপার আছে, ঘোরার ক্ষেত্রেও ইনার্শিয়ার ব্যাপার আছে। তুমি দেখবা যে একটা ভারী বস্তুকে তুমি টেনে বা ঠেলে তুলতে পারতেছো না, কিন্তু সেই ভারী বস্তু তুমি দেখো সুন্দর ঘুরাইতে পারতেছো, একটা ভারী অবজেক্টকে দেখবা ঠিক ঘুরাইতে পারতেছো। তাহলে রোটেটিং অবজেক্টের ক্ষেত্রে বা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে জড়তাটা তার ম্যাসের মতন কাজ করে না। আচ্ছা নর্মালি লিনিয়ার যখন আমরা চিন্তা করি তখন এই যে ইনার্শিয়া মানে হচ্ছে ম্যাস, ইনার্শিয়া মানে কি? ম্যাস মানে হচ্ছে এম। কোথায়? সোজা রাস্তায়। লিনিয়ারের ক্ষেত্রে ইনার্শিয়া মানে হচ্ছে ম্যাস, কারণ নিউটন কি বলছে যে এফ ইকুয়াল টু এম এ, এই এম এর জন্যই কি অ্যাক্সিলারেশন হচ্ছে না? এম বেশি হলে দেখো এম আর এর সম্পর্ক দেখো তো, আমরা বলতে পারি না যে এফ বাই এ ইকুয়াল টু এম? আমি কি বলতে পারি না যে 1/a ইজ প্রপোর্শনাল টু এম? এখান থেকে দেখো তুমি, ম্যাস যত বাড়বে এক্সিলারেশন তত কমবে, আর ম্যাস যত কমবে এক্সিলারেশন তত বাড়বে, তার মানে বাধাটা হচ্ছে এম। তাহলে লিনিয়ার ক্ষেত্রে ইনার্শিয়া মানে হচ্ছে এম, বাট ঘোরার ক্ষেত্রে ইনার্শিয়া মানে এম না, ঘোরার ক্ষেত্রে ইনার্শিয়া মানে আরও কিছু, সেটা আমরা এখন দেখব যে ঘোরার ক্ষেত্রে ইনার্শিয়া মানে কি। ঘোরার ক্ষেত্রে যেটা, সেটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। নর্মালি মনে রাখবা যে লিনিয়ার একটা পাথে আমাকে কোনো একটা জিনিসকে ধাক্কাধাক্কি করতে বাধা দেয় কে? এম বা ইনার্শিয়া, আর ঘোরার ক্ষেত্রে বাধা দেয় কে? মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা আমাকে বলো, যার আমাকে বলো তুমি যে যার ইনার্শিয়া বেশি তার এক্সিলারেশন কম না বেশি? কম। যার ইনার্শিয়া বেশি তার এক্সিলারেশন কম, যার ইনার্শিয়া কম তার এক্সিলারেশন বেশি। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া যার বেশি তার আলফা কম। কি তাও দেখি কথা, ইনার্শিয়া অফ মোশনে কেউ আছে, তুমি চাচ্ছ তার মোশন চেঞ্জ করতে, না। ইনার্শিয়া অফ এক্সিলারেশন সবসময় ইনার্শিয়ার অপোজিট, এক্সিলারেশন বেশি হলে ইনার্শিয়া কম হবে। কথা বুঝছো? তুমি কি বলতে চাও?
যে একটা বস্তু চলতেছে তার স্পিড এখন ইনার্শিয়া বাড়বে কিনা, তার স্পিড এখন এক্সেলারেশন বাড়বে কিনা? এক্সেলারেশন বাড়বে না, এক্সেলারেশন ঠিক থাকবে। এক্সেলারেশন তো ইউনিফর্ম ধরতেছি আমরা থ্রু আউট দ্য টাইম। ওকে, এখন আসো, ধরো একটা অবজেক্ট এরকম একটা এক্সিসকে, অবজেক্টটা এরকম নন ইউনিফর্ম ধরলাম, তেরা বেঁকা, ঠিক আছে, কিন্তু জিনিসটা এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। তাহলে দেখো এটা তো অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি, তাই না? অনেকগুলো পার্টিকেল চারদিকে, অনেকগুলো পার্টিকেলের সমন্বয় তো একটা বস্তু, এবং প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা ম্যাস আছে না? ধরো এটা M1, এটা M2, এটা M3, এটা আছে না? এবং প্রত্যেকটা আবার কি একটা একটা ডিস্টেন্সে আছে না? মানে আমি যদি এটা ম্যাসকে ধরি M1, ডিস্টেন্স কত? R1। এটার ম্যাসকে যদি ধরো M2, ডিস্টেন্স কত? R2। মানে প্রত্যেকটাই এই এক্সিস থেকে ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে আছে, তার আলাদা আলাদা ম্যাস আছে, আছে না? ওকে, এখন আসো, ইনার্শিয়া হচ্ছে এই সবগুলো অবজেক্টের ম্যাস ইন্টু ডিস্টেন্সের সাম। এভাবে লিখতে পারো M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। মানে এর মধ্যে যদি 1,00,000 পার্টিকেল থাকে তাহলে প্রত্যেকটা পার্টিকেলের ম্যাস বের করতে হবে, এটা থেকে ডিস্টেন্স কত বের করতে হবে, গুণ করতে হবে, এখানে রাখতে হবে, তারপর পরের পার্টিকেলে যেতে হবে, তারপরে 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 তারপরে। আচ্ছা আমি আসতেছি সেখানে, সেখানে আমি আসতেছি। এটাকে একবারে আমরা M R স্কোয়ার বলতে পারি কিনা বলো? সামেশন অফ M R স্কোয়ার। একদিন সামেশনের কনসেপ্ট বলছিলাম তোমাকে, যে প্রত্যেকটা পার্টিকেল, তাই না? আচ্ছা আসো, এখন ধরো যে আমি এটাকে, ওকে খেয়াল করো, অবজেক্ট যেরকমই হোক, আমরা পড়ছি না যে প্রত্যেকটা অবজেক্টের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে পুরো ওয়েটটা ট্রান্সফার হয়, তাই না? অবজেক্ট যেরকমই হোক তার একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে না, ভর কেন্দ্র থাকে না, যেখানে টোটাল ভরটা এখানে থাকে। যেমন এই ডাস্টারটাকে ধরো, আমি কি এখানে ধরে একে দাঁড় করে রাখতে পারবো? ওই আনিসা এখানে দেখো, এখানে ধরে পারবো? ছেড়ে দিলে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, কিন্তু এমন একটা জায়গা পাওয়া যাবে না যেখানে দিলে পড়বে না। তার মানে কি? তার মানে হচ্ছে ওই পয়েন্টটাতে, ওই জায়গাটাতে টোটাল ম্যাচটা এক জায়গায় মানে সেন্টার্ড না? তাহলে সেই পয়েন্টটা আমরা ধরলাম যে এক্সিস থেকে কে ডিস্টেন্সে আছে, কোথায় আছে, কে ডিস্টেন্স আছে ধরলাম। ও এই যে পয়েন্টটা, এই যে এক্সিস থেকে কে ডিস্টেন্সে আছে, এবং টোটাল ম্যাচটাকে আমি ধরলাম বড় হাতের M1 প্লাস M2 প্লাস M3 প্লাস সবগুলোকে বড় হাতের M ধরলাম। তাহলে এটা তখন কি হয়ে যাবে? MK স্কোয়ার হয়ে যাবে না? আমি তোমার কোশ্চেনে আসতেছি না বিলা, আগে এটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। ম্যাস অফ হোল অবজেক্ট, এটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। লিখে রাখো তো, রেডিয়াস অফ জাইরেশন। রোজারি ইংরেজিটাও লিখবা, বাংলাটা লেখো চক্রগতির ব্যাসার্ধ। একটু উদ্ভট নাম, চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, তুমি এখন এটাকে কোনো কোনো বইতে কে লিখছে, কোনো কোনো বইতে তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করে জাস্ট MR স্কোয়ারও লিখতে পারো, ওটা কোনো সমস্যা না। কোনো কোনো বইতে জাস্ট MR স্কোয়ার লিখছে, কোনো কোনো বইতে MK স্কোয়ার লিখছে, বাট কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন আর M হচ্ছে ম্যাস। হ্যাঁ, ডিরেক্টলি হয়, কোনো ভুল না। তবে এমটা কি